হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা। তো এটা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর আগে আরেকটা পার্টে আমরা এই চ্যাপ্টারের কিছুটা আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো আগের পার্টটা দেখোনি তারা একবার দেখে নিতে পারো, তাহলে তোমাদের আগের পার্টের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টারটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো আগের দিন আমরা আলোচনা করেছি যে বহির্জাত প্রক্রিয়া কি। তো দেখো, আমাদের পৃথিবীতে সমস্ত রকম ভূমিরূপ, পৃথিবীর ওপরের যে অংশ সেটাকে আমরা ভূমিরূপ বলি, এবং সমস্ত রকমের যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো সৃষ্টি হয় দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরের কিছু কাজকর্ম হয় তার ফলে, অভ্যন্তরের প্রক্রিয়ার মাধ্যমে। আর একটা হচ্ছে পৃথিবীর বাইরে কিছু হয় যেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া, তার ফলে। তো এই চ্যাপ্টারে আমরা পৃথিবীর বাইরে যে সমস্ত প্রক্রিয়া হয় বা বাইরে যে সমস্ত কাজকর্ম হয় যার ফলে পৃথিবীর ভূমিরূপগুলোর পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। আর আমরা এটাও জেনেছি যে এই বহির্জাত প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে তিনটে শক্তি প্রধানত কাজ করে। একটা হচ্ছে প্রথম হচ্ছে নদী, দুই হচ্ছে হিমবাহ, আর তিন বায়ু। নদী, হিমবাহ এবং বায়ু, এই তিনটে শক্তি এই বাইরের বিভিন্ন ভূমিরূপ, এই ভূমিরূপগুলো তৈরি করার ক্ষেত্রে বহির্জাত শক্তি হিসেবে কাজ করে। তো আগের ভিডিওতে আমরা নদীর দ্বারা বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ আলোচনা করেছি। এই পার্টে আমরা দ্বিতীয় যে শক্তিটা অর্থাৎ হিমবাহ, সেই হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা এক এক করে শুরু করি। ওকে, তো দেখো, হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এটা আমরা আলোচনা করব। তো তার আগে আমরা হিমবাহ কি সেটা আগে একটু বুঝে নিই। তো দেখো, এই ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এই যে একটা পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে দেখো এই যে একটা বরফের স্তূপ প্রবাহিত হচ্ছে, এই বরফের স্তূপটাই হচ্ছে, এই যে বরফের স্তূপ প্রবাহিত হচ্ছে, এই বরফের স্তূপটাই হচ্ছে হিমবাহ। তো কি হিমবাহ, বিষয়টা কি দেখো, হিমবাহ হচ্ছে একটা চলমান বরফের স্তূপ, চলমান বরফের স্তূপ। এই বরফটা কিন্তু চলছে, ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে। এই বরফটা কিন্তু ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে, তাহলে চলমান বরফের স্তূপ, যেটা অভিকর্ষের টানে, অভিকর্ষ সবকিছুকে নিজের দিকে টানছে, নিচের দিকে টানছে, অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর ক্রমশ এগিয়ে যাচ্ছে বা নিচের দিকে নামছে, তাহলে এইটাকেই বলা হচ্ছে হিমবাহ। আরেকবার বলি, চলমান বরফের স্তূপ, চলমান বরফের স্তূপ মানে যেটা স্থির নয়, চলছে, চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে মানে পৃথিবীর যে অভিকর্ষ টান বা অভিকর্ষ বল তার প্রভাবে অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর, ভূমির ঢাল বরাবর অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে, উঁচু থেকে নিচের দিকে। আমরা নদীর ক্ষেত্রেও দেখেছি যে নদী উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, ঠিক এটাও তাই, কারণ নিচে থেকে উপর থেকে নিচের দিকেই তো সবকিছু প্রবাহিত হয়। তো ভূমির ঢাল বরাবর যেটা অগ্রসর হচ্ছে বা এগিয়ে যাচ্ছে বা উপর থেকে নিচের দিকে নামছে, তাকে বলা হবে হিমবাহ। বোঝা গেল? তাহলে হিমবাহ কি হলো? চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নামে বা অগ্রসর হয় বা এগিয়ে যায়, তাকেই বলা হচ্ছে হিমবাহ। বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব হিমরেখা সম্পর্কে। হিমবাহ আলোচনা করতে গেলে হিমরেখাটা আমাদের বুঝতে হবে। তো দেখো, এই ছবিটাই ভালো করে দেখো। এই ছবিটায় নিচের দিকে আমরা জল দেখতে পাচ্ছি আর উপরের দিকের অংশে বরফ দেখা যাচ্ছে, তাই তো? তো দেখো, যে কাল্পনিক সীমারেখার ওপরে সারা বছর বরফ জমে থাকে বা তুষার জমে থাকে,
যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং যে সীমারেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় সেই সীমারেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। এটা কোথায় দেখা যায়? উচ্চ অক্ষাংশে বা পার্বত্য অঞ্চলে। উচ্চ অক্ষাংশ মানে মেরু অঞ্চলের দিকে। উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চলে, উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চলে যে কাল্পনিক সীমারেখার নিচে, যে কাল্পনিক সীমারেখার নিচে, যে কাল্পনিক সীমারেখা যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর বরফ জমে থাকে, সারা বছর বরফ জমে থাকে। আর যে কাল্পনিক সীমারেখার নিচে সারা বছর বরফ গলে জলে পরিণত হয় সেই যে সীমারেখা, সেই যে সীমারেখা, সেই সীমারেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। বোঝা গেল? এবার দেখো এই হিমরেখা কিন্তু বছরের বিভিন্ন সময়ে এর উচ্চতার পরিবর্তন হয়। কিরকম? দেখো, যখন গ্রীষ্মকাল থাকে তখন কি হয়? বরফ গলে জলে পরিণত হয়। গ্রীষ্মকালে বরফ গলে যায়। মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চল হলেও যখন গ্রীষ্মকাল হয় তখন কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকে, তো তখন বরফ গলে যায় এবং তখন কি হয়? জলের উচ্চতাটা বাড়ে, তখন হিমরেখাটা একটু উপরে উঠে যায়। তখন গ্রীষ্মকালে বরফ হলে বরফ গলে গেলে জলের উচ্চতা বেড়ে যায়, তখন হিমরেখাটা একটু উপরে অবস্থান করে। আবার যখন শীতকাল হয় তখন কি হয়? জল আরো বরফে পরিণত হয়, তখন কি হয়? হিমরেখাটা আরো নিচে অবস্থান করে। বোঝা গেল? আবার মেরু অঞ্চলের ক্ষেত্রেও ঠিক তাই হয়। আবার দেখো, যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব, যত অক্ষাংশ যত আমরা উপরের দিকে উঠবো বা মেরুর দিকে যাব, তত কি হবে? তাপমাত্রা কমতে থাকে। তো যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যাবে তত কি হবে? তত ঠান্ডা বেশি, তত বরফ বেশি সেখানে। ফলে হিমরেখাটা মেরু অঞ্চলের দিকে বা উচ্চ অক্ষাংশের দিকে হিমরেখাটা নিচে অবস্থান করে। উচ্চ অক্ষাংশের দিকে হিমরেখাটা নিচে অবস্থান করে, কারণ সেখানে তাপমাত্রা কম থাকে। বোঝা গেল? তাহলে হিমরেখা কি হলো? যে উচ্চ অক্ষাংশ বা পার্বত্য অঞ্চলে যে একটা সীমারেখার উপরে সারা বছর বরফ জমে থাকে আর যে সীমারেখার নিচে সারা বছর বরফ গলে জলে পরিণত হয় সেই সীমারেখাটাকে, সেই কাল্পনিক সীমারেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। এটা এই হিমরেখাটার পরিবর্তনের ক্ষেত্রে দুটো বিষয় প্রভাব দেখা যায়। এক হচ্ছে উষ্ণতা, যখন উষ্ণতা বাড়ে গ্রীষ্মকালে তখন বরফ গলে জলে পরিণত হয়, ফলে হিমরেখাটা উপরের দিকে উঠে যায়। আর শীতকালে কি হয়? বরফ বেশি হয়, ফলে হিমরেখাটা নিচের দিকে নামে। আর যত উচ্চ অক্ষাংশের দিকে যাওয়া যাবে, মেরু অঞ্চলের দিকে যাওয়া যাবে, তত তাপমাত্রা কি হবে? কম হবে। তখন বরফ বেশি থাকবে, ফলে হিমরেখাটা নিচের দিকে নামবে। বুঝা গেল? ওকে। আচ্ছা, এবার দেখো হিমবাহের বিভিন্ন প্রকারভেদ, হিমবাহ কয় প্রকারের হয় সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো, হিমবাহের প্রকারভেদ, প্রথম যে হিমবাহটা হচ্ছে সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ। আর এমনি হিমবাহ তিন প্রকার: মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ আর পাদদেশীয় হিমবাহ। এই তিন প্রকারের হিমবাহ আছে। তো দেখো, মহাদেশীয় হিমবাহ কি সেটা আগে বলি। তো দেখো, আহ উচ্চ অক্ষাংশে অর্থাৎ মেরু অঞ্চলের দিকে, উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে বিরাট অঞ্চল জুড়ে অবস্থিত, বিরাট একটা অঞ্চল জুড়ে অবস্থিত বরফের স্তূপ, বিরাট একটা অঞ্চল জুড়ে অবস্থিত বরফের স্তূপ বা হিমবাহ হচ্ছে মহাদেশীয় হিমবাহ। তাহলে কি হলো? উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চলে একটা বিরাট অঞ্চল জুড়ে, বিশাল বড় অঞ্চল জুড়ে অবস্থিত বরফের স্তূপ বা হিমবাহকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। যেমন এগুলো মেরু অঞ্চলে দেখা যায়, যেমন ধরো দক্ষিণ মেরু, উত্তর মেরু এইসবে দেখা যায়। যেমন আন্টার্কটিকায় এরকম বিশাল বড় বড় হিমবাহ দেখা যায়। যেমন আন্টার্কটিকার বা কুমেরু মহাদেশে, কুমেরু মহাদেশ মানে পৃথিবীর দক্ষিণে রয়েছে কুমেরু মহাদেশ, পৃথিবীর দক্ষিণে, পৃথিবীর দক্ষিণে রয়েছে, পৃথিবীর দক্ষিণে রয়েছে কুমেরু মহাদেশ। তো এই কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ, কি হিমবাহ? ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। দীর্ঘতম মানে অনেকটা লম্বা, বিশাল লম্বা। তাহলে এইটা হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। তাহলে কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। উদাহরণটা মনে রাখবে, কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। বোঝা গেছে? তাহলে কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। ল্যাম্বার্ট, কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট, মনে রাখবে। ওকে,
এবার চলো 2 নম্বর যে হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তো দেখো, পর্বতের দুটো পর্বতের যে মাঝের অংশটা সেটাকে বলে উপত্যকা। পর্বতের মাঝের অংশটা উপত্যকা, মানে এই যে এই জায়গাগুলো হচ্ছে উপত্যকা, ঠিক আছে। তো এই উপত্যকার মধ্যে দিয়ে যে হিমবাহ প্রবাহিত হয় সেইটাকে বলা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। পর্বতের যে উপত্যকা, সেই উপত্যকার মধ্যে দিয়ে ভূমির ঢাল বরাবর যে হিমবাহ নিচের দিকে নেমে আসছে সেই হিমবাহকে বলা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। বোঝা গেল? তাহলে পর্বতের উপত্যকার মধ্যে তুষার জমা হয়, বরফ জমা হয়, সেই বরফ এখানে জমা হয়, স্তূপাকারে জমা হয় বা বরফের স্তূপ জমা হয়। সেই বরফের স্তূপ যখন ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় উপত্যকা হিমবাহ। ঠিক আছে, উদাহরণটা মনে রাখবে। কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। বোঝা গেল? কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ। কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, যেটা উপত্যকা পর্বতের যে নিচু দুটো পর্বতের মাঝের যে নিচু অংশটা সেই অংশটা দিয়ে প্রবাহিত হয়। বোঝা গেল? ওকে, এরপর দেখো নেক্সট যে হিমবাহটা রয়েছে সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় মানে হচ্ছে পর্বতের নিচের অংশ। পর্বতের নিচের অংশ। তো দেখো, উচ্চ অক্ষাংশে মানে মেরু অঞ্চলে উচ্চ অক্ষাংশে তাপমাত্রা কম থাকে, খুবই ঠান্ডা, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে মানে বরফ জমে থাকে, 0 ডিগ্রি থেকে কম থাকে। এবার এই উচ্চ অক্ষাংশে যেহেতু ঠান্ডা বেশি, তাই পর্বতের পাদদেশেও হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে এবং পর্বতের পাদদেশে এই যে হিমবাহ দেখা যায় পর্বতের পাদদেশে মানে পর্বতের নিচের অংশে যে হিমবাহ দেখা যায় তাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। উচ্চ অক্ষাংশে পর্বতের নিচের অংশ অর্থাৎ পাদদেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার জন্য যে হিমবাহ দেখা যায় তাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। বোঝা গেল? তাহলে এটা উচ্চ অক্ষাংশে দেখা যাবে পর্বতের পাদদেশ মানে পর্বতের নিচের অংশে, তলদেশে, কারণ সেখানে ঠান্ডা বেশি থাকে, নিচের অংশেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। তাহলে এই হিমবাহটাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এক্সাম্পলটা দেখো, আলাস্কার ম্যালাস্পিনা হিমবাহ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। আলাস্কার ম্যালাস্পিনা হিমবাহ পৃথিবীর বৃহত্তম। আগের হিমবাহগুলো কিন্তু আমরা দীর্ঘতম দেখেছি, মানে লম্বা, অনেকটা লম্বা, আর এটা বৃহত্তম মানে অনেকটা জায়গা জুড়ে থাকে, দেখো অনেকটা জায়গা জুড়ে আছে। তাহলে আলাস্কার ম্যালাস্পিনা হিমবাহ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখতে হবে। আলাস্কার ম্যালাস্পিনা হিমবাহ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। বোঝা গেল? তাহলে হিমবাহ 3 প্রকারের আমরা দেখতে পেলাম। একটা মহাদেশীয় হিমবাহ, 2 হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর 3 পাদদেশীয় হিমবাহ। বোঝা গেল? ওকে, ওকে, এবার নেক্সট আমরা আলোচনা করব হিমশৈল কি। তো দেখো হিমশৈল কি, দেখো হিমশৈল হচ্ছে জলে ভাসমান বরফের চাই। জলে ভাসমান বরফের চাই তাকে বলা হচ্ছে হিমশৈল। জলে ভাসমান বরফের চাই যেটা জলের মধ্যে ভেসে থাকে। এবার বরফ সাধারণত জলের থেকে হালকা হয়, তাই জলের মধ্যে ভেসে থাকে। তো জলে ভাসমান বরফের চাই যাকে বলা হচ্ছে হিমশৈল। এই হিমশৈলের 1/9 অংশ 1/9 জলের উপরে থাকে, মানে 9 ভাগের মধ্যে 1 ভাগ অংশ জলের উপরে থাকে, মানে জলের উপরে থাকে খুব কম অংশ। জলের উপরে থাকে দেখো খুব কম অংশ, জলের উপরে খুব কম অংশ থাকে। বেশিরভাগটা থাকে জলের নিচের দিকে, বেশিরভাগটা জলের নিচে থাকে, মানে 9 ভাগের মধ্যে 8 ভাগ অংশ জলের নিচে থাকে আর মাত্র 1 অংশ উপরের দিকে থাকে। তো বেশিরভাগটাই জলের নিচে থাকে। এর ফলে অনেক সময় সমস্যা হয় কি, যখন কোনো জাহাজ অনেক সময় এই হিমশৈলের মধ্যে আটকে গিয়ে ডুবে যেতে পারে। যেমন বিখ্যাত একটা জাহাজ টাইটানিক, টাইটানিক দেখবে একটা মুভিও আছে। তো সেই টাইটানিক জাহাজ এই হিমশৈলতে আটকে গিয়ে ডুবে গিয়েছিল।
তো এই হচ্ছে হিমশৈল, তাহলে কি জলে ভাসমান বরফের চাই, তাকে বলা হচ্ছে হিমশৈল, যার 1/9 জলের উপরে থাকে, মানে 9 ভাগের 1 ভাগ উপরে থাকে আর 8 ভাগ জলের নিচেতে থাকে। বোঝা গেল? আর অনেক সময় এই হিমশৈলে বিভিন্ন জাহাজ আটকে গিয়ে ডুবে যেতে পারে, বা জাহাজ এখানে ধাক্কা লেগে ডুবে যেতে পারে। বোঝা গেছে? ওকে। এবার নেক্সট আমরা আলোচনা করবো হিমবাহ সংক্রান্ত একটা বিষয় বুঝতে গেলে এই ক্রেভাস আর বাকসুন্ড, এটাও আমাদের বুঝতে হবে। তো দেখো, হিমবাহ যখন কোনো পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, এই যে ধরো হিমবাহ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, বা উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, অসম ঢাল উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, হিমবাহ যখন উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন হিমবাহের যে উপরের অংশ, উপর থেকে যখন নিচের দিকে নামছে, হিমবাহের যে উপরের অংশ, সেই উপরের অংশে কি হচ্ছে, উপরের অংশ বা এটাকে বলা হচ্ছে পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ মানে উপরের অংশ বা পিঠের অংশ, সেই উপরের অংশটাই প্রচন্ড টান সৃষ্টি হচ্ছে। নিচের দিকে যখন নামতে দেখো, এইখানটা যেমন ঢালটা দেখো কতটা অসমান, উঁচু নিচু আছে, তো এইখান থেকে যখন নিচের দিকে নামছে, তখন কি হচ্ছে, এই উপরের অংশটার মধ্যে টান সৃষ্টি হচ্ছে। যখন এই উপর থেকে নিচের দিকে নামছে, দেখো উপর থেকে যখন নিচের দিকে নামছে, তখন এই অংশটার মধ্যে টান সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? টান সৃষ্টি হচ্ছে। এই টানের ফলে কি হচ্ছে, এই হিমবাহটার মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, হিমবাহটার মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। এই ফাটলগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। ক্রেভাস, ফাটলগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। বোঝা গেল? তাহলে হিমবাহ যখন পার্বত্য অঞ্চলের উপর থেকে নিচের দিকে নামছে, তখন অসম ঢালযুক্ত যে অঞ্চল, মানে উঁচু নিচু, সেইখানে হিমবাহের উপরের অংশে, পৃষ্ঠ অংশে প্রচন্ড চাপের সৃষ্টি হচ্ছে বা টানের সৃষ্টি হচ্ছে, তার ফলে হিমবাহের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। বোঝা গেল? এগুলো 50 মিটার থেকে বা তার বেশি হতে পারে, এই ক্রেভাসের ফাটলগুলো 50 মিটারের বেশি হতে পারে, 50 মিটার বা তার বেশি হতে পারে। বুঝা গেল? আর আরেক ধরনের ফাটল আছে যেটাকে বলা হচ্ছে বার্ক শ্রুন্ড। কি বার্ক শ্রুন্ড? দেখো, পর্বত তো অনেক উঁচু, পর্বতের গায়ে কিছু বরফ লেগে থাকে, দেখবে উঁচু পর্বতের উপরে গায়ে বরফ লেগে থাকে, পর্বতের সঙ্গে শক্তভাবে লেগে থাকা বরফ, এই যে এই বরফটা দেখো শক্তভাবে এখানে লেগে আছে, ঠিক আছে, পর্বতের সঙ্গে শক্তভাবে বা দৃঢ়ভাবে লেগে থাকা বরফ, বা পর্বতের মধ্যে জমে থাকা বরফ, এবং হিমবাহের মধ্যে যে ফাটলের সৃষ্টি হয়, পর্বতের সঙ্গে দৃঢ়ভাবে বা শক্তভাবে লেগে থাকা বরফ, বা পর্বতের মধ্যে জমে থাকা বরফ, এবং হিমবাহের মধ্যে যে ফাটল, এই যে এই বরফটা কিন্তু পর্বতের এই গায়ের সঙ্গে একদম শক্তভাবে জমে আছে, এটা কিন্তু হিমবাহ নয়, এটা নামবে না। আর এইখান থেকে ধরো হিমবাহ স্টার্ট হচ্ছে, তাহলে এই যে একটা ফাটল, এই যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে, একটা গভীর ফাটল, এইটাকে বলা হচ্ছে বার্গ শ্রুন্ড। এইটাকে বলা হচ্ছে বার্গ শ্রুন্ড, এটাকে বলা হচ্ছে বার্গ শ্রুন্ড। বোঝা গেল? এইটার গভীরতা 100 মিটার বা তার বেশি হতে পারে, এই বার্গ শ্রুন্ডের গভীরতা 100 মিটার বা তার বেশি হতে পারে। বোঝা গেল? ক্রেভাস ও বার্গ শ্রুন্ড। বেশ, তাহলে এই ক্রেভাস বা বার্গ শ্রুন্ড তাহলে কি হলো, ক্রেভাস হচ্ছে পর্বতের যে টানের ফলে যে ফাটল, সেটা হচ্ছে ক্রেভাস। আর পর্বতের সঙ্গে দৃঢ়ভাবে যে বরফ জমে থাকে আর হিমবাহ, তার মধ্যে যে ফাটল, সেটা হচ্ছে বাকশোট। এটা 50 মিটার বা তার বেশি হতে পারে, এটা 100 মিটারের বেশি হয়, 100 মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হতে পারে বাকশোট। তো এই হচ্ছে এর পার্থক্য। এবার দেখো, এই ক্রেভাস আর বাকশোট বিপজ্জনক কাদের জন্য? পর্বত আরোহীদের জন্য, যারা পর্বতে চাপে, পর্বতে ওঠে, তাদের জন্য এই ক্রেভাস বা বাকশোট কি হয়, খুব বিপজ্জনক। কেন দেখো বিপজ্জনক? তো দেখো, এই যে এই পর্বতের ওপরে তুষারপাত হয়, এই এটা ধরো একটা ক্রেভাস, ঠিক আছে, এর উপরে ধরো তুষারপাত হচ্ছে, ঠিক আছে, এর উপরে তুষারপাত হয়ে কি হয়েছে, এই ফাটলটা ঢাকা পড়ে গেছে তুষারে, ঠিক আছে, উপরে তুষারপাত হচ্ছে, ফাটলটা ঢাকা পড়ে গেছে। এবার কোন একজন পর্বতারোহী এখানে পর্বত আরোহণে এসছে, তো সে তো যদি অনভিজ্ঞ হয়, তাহলে তো জানবে না যে এর মধ্যে এরকম ফাটল আছে, ক্রেভাস বা বাকশোট আছে। তখন যদি সেখানে এই ফাটলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে নিচের দিকে পড়ে যাবে, নিচের দিকে সে পড়ে যাবে এবং মৃত্যু হবে, কারণ এখানে পড়ে গেলে তাকে বাঁচানোর কেউ থাকবে না।
তো এইভাবে অনেক পর্বতারোহী মারা যায়। তাহলে এই ক্রেভাস ও বার্গস্টোন পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক। কেন? এর উপর যখন অনেক সময় তুষারপাত হয় তখন তুষার জমে এই ফাটলগুলো দেখা যায় না, এবং পর্বতারোহীরা যখন এই ফাটলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে বা পর্বতের উপর দিয়ে যায় তখন সেই ফাটলের মধ্যে ঢুকে যায় এবং সেইভাবে তাদের মৃত্যু হতে পারে। তো এই জন্য এই ক্রেভাস বা বার্গস্টোন পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক। বোঝা গেল? ওকে। ওকে, এবার আমরা হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো আলোচনা করব। আমরা প্রত্যেকটা শক্তি যেমন নদী, হিমবাহ এবং বায়ু প্রত্যেকটারই ক্ষয়কার্য, মানে যেখানে তার শক্তি বেশি সেখানে সে সামনে যা কিছু পায় তার নিচের ভূমি সবকিছুকে সে ক্ষয় করে নিয়ে যায়। তো সেই প্রথমে সেই ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করব। বোঝা গেল? তো চলো ক্ষয়কার্যের মাধ্যমে কি কি ভূমিরূপ হয় সেগুলো আমরা দেখি। তো ক্ষয়কার্যের মাধ্যমে প্রথমেই যে ভূমিরূপগুলো হয় সেটা হচ্ছে কড়ি বা সার্ক, এরিটি এবং পিরামিড চূড়া। এইগুলো হয় কড়ি বা সার্ক, এরিটি এবং পিরামিড চূড়া, এগুলো সব একই সঙ্গে রিলেটেড, সেই জন্য একই সঙ্গে দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব কড়ি কি, কড়ি বা সার্ক কি। কড়ি বা সার্ক কি? তো দেখো হিমবাহ, তার আগে বলি হিমবাহ যে অংশটার মধ্যে দিয়ে, যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে হিমবাহ উপত্যকা। যেমন নদী যে অঞ্চলটার মধ্যে দিয়ে, যে অংশটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয় নদী উপত্যকা। হিমবাহ যে অংশটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অংশটাকে বলা হয় হিমবাহের উপত্যকা। তো পার্বত্য অঞ্চলে হিমবাহ যখন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহের ক্ষয়কার্যের ফলে এইরকম একটা পার্বত্য অঞ্চলে যেখানে হিমবাহ উপর থেকে নিচের দিকে নামে সেখানে হিমবাহ ক্ষয়কার্য করে। ক্ষয়কার্যের ফলে এই ধরনের একটা ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো এই জিনিসটা অনেকটা চেয়ারের যে পিছনের দিকের অংশটা থাকে যেখানে আমরা ঠ্যাস দিই সেই জায়গাটার মতো। তো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, দেখো এখানে বসা যাবে, এই দিকটা ঠ্যাস দেওয়া যাবে। তো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো একটা ভূমিরূপের সৃষ্টি হয়। হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ক্ষয়কার্যের ফলে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, অনেকটা চেয়ারের মতো একটা ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে কড়ি। কড়ি বলা হয়, এইটাকে বলা হচ্ছে কড়ি। স্কটল্যান্ডে কে বলা হচ্ছে কড়ি। স্কটল্যান্ডে একে বলা হচ্ছে কড়ি। স্কটল্যান্ডে বলা হয় কড়ি, ঠিক আছে। আর ফ্রান্সে বলা হচ্ছে সার্ক। তাহলে দেখো কড়ি বা সার্ক জিনিসটা কিন্তু একই, যেটাকে স্কটল্যান্ডে বলা হচ্ছে কড়ি আর ফ্রান্সে বলা হচ্ছে সার্ক। স্কটল্যান্ডে বলা হচ্ছে কড়ি আর ফ্রান্সে বলা হচ্ছে সার্ক। তাহলে জিনিসটা কি? একটা হাতলওয়ালা ডেক চেয়ারের মতো একটা ভূমিরূপ, যেটা হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। হিমবাহ যখন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন ক্ষয় কার্যের ফলে এরকম সৃষ্টি হচ্ছে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো। হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, মনে রাখবে, হাতলওয়ালা ডেক চেয়ারের মতো, চেয়ারের মতো। তো সেইটাকে বলা হচ্ছে স্কটল্যান্ডে কড়ি, ফ্রান্সে সার্ক। বোঝা গেল? ওকে। এবার দেখো এই পার্বত্য অঞ্চলে হিমবাহ তো বিভিন্ন দিকে প্রবাহিত হয়, এদিকে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, পাহাড়ের ওইদিকে প্রবাহিত হচ্ছে, পিছনের দিকে প্রবাহিত হচ্ছে, এরকম অনেকগুলো হিমবাহ প্রবাহিত হচ্ছে। এবার দেখো এই দিকে, দেখো এই যে এইদিকে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, এইদিকে এইটা একটা কড়ি বা সার্ক। আবার এইদিকে দেখো এইদিকেও হিমবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো পাশাপাশি দুটো কড়ি যখন এক জায়গায় মিলিত হয়, পাশাপাশি একটা কড়ি যখন এক জায়গায় মিলিত হয়, পাশাপাশি দুটো কড়ি যখন এক জায়গায় মিলিত হয় তখন একটা তীক্ষ্ণ শীর্ষ তৈরি হয়, একটা একটা ধারালো একটা ছুরির মতো ফলার মতো একটা অংশ তৈরি হয় দুটো কড়ি যখন এক জায়গায় মিলিত হয়। যে এই একটা কড়ি আর ওইদিকে একটা কড়ি আছে, তো এই জায়গাটায় দেখো একটা তীক্ষ্ণ শীর্ষ তৈরি হচ্ছে, একটা ধারালো অংশ, করাতের মতো একটা ধারালো অংশ তৈরি হচ্ছে, করাতের মতো ধারালো অংশ তৈরি হচ্ছে। ঠিক এই দিকটাতেও তৈরি হচ্ছে, করাতের মতো একটা ধারালো অংশ তৈরি হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে এরিটি। এই জিনিসটাকে বলা হচ্ছে এরিটি। তাহলে পাশাপাশি দুটো কড়ি যেখানে মিলিত হয় সেই জায়গাটা একটা তীক্ষ্ণ শীর্ষ অঞ্চল তৈরি হচ্ছে, একটা করাতের উপরের অংশটার মতো ধারালো অংশ তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে এরিটি, বা ছুরি ফলার মতো অংশ তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে এরিটি। বোঝা গেল? এবার দেখো অনেকগুলো কড়ি যখন বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয়, এরকম একটা কড়ি, এইদিকে একটা কড়ি, এইদিকে একটা কড়ি, পিছনের দিকে একটা কড়ি আছে, তো সব কড়িগুলো যখন এক জায়গায় মিলিত হয় তখন মাঝের অংশটা একটা পিরামিডের মতো তৈরি হয়, মাঝের অংশটা একটা পিরামিডের মতো তৈরি হয়। এইদিকে একটা কড়ি, এইদিকে একটা কড়ি, এইদিকে একটা কড়ি, পিছনের দিকে একটা কড়ি,
তো সব কড়িগুলো যখন এক জায়গায় মিলিত হবে তখন মাঝের অংশটা ত্রিভুজ আকৃতি বা একটা পিরামিডের মতো তৈরি হবে, এইটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। বোঝা গেল? তাহলে দেখো এই তিনটে ভূমিরূপই একই সঙ্গে রিলেটেড, একই সঙ্গে যুক্ত। তাহলে কড়ি ক্ষয়কার্যের ফলে যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো সেটা কড়ি, দুটো কড়ি যেখানে মিলিত হচ্ছে সেখানে তীক্ষ্ণ একটা শীর্ষ তৈরি হচ্ছে বা একটা করাতের একটা ধারালো অংশের মতো তৈরি হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে এরিটি। আর অনেকগুলো কড়ি যেখানে মিলিত হচ্ছে সেই জায়গায় একটা পিরামিডের মতো তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। বোঝা গেল? এবার কিছু এক্সাম্পল আছে, একটু দেখে নিই চলো। উদাহরণ বলছে আন্টার্কটিকার ওয়ালকট সার্ক, ওয়ালকট এই যে করিবা সার্ক, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সার্ক। আন্টার্কটিকার ওয়ালকট সার্ক পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সার্ক। আন্টার্কটিকার ওয়ালকট সার্ক পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সার্ক, সব থেকে বড়, বৃহত্তম এবং গভীরতম মানে গভীরতম সার্ক। আর একটা পিরামিড চূড়ার উদাহরণ হচ্ছে হিমালয়ের পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ, নেপালের মাকালু ইত্যাদি পিরামিড চূড়া, এগুলো হচ্ছে পিরামিড চূড়া। তাহলে হিমালয়ের পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ, নেপালের মাকালু ইত্যাদি হচ্ছে পিরামিড চূড়া। বোঝা গেল? তাহলে এইটা ওয়ালকট সার্কটা মনে রাখবে, এটা হচ্ছে বৃহত্তম এবং গভীরতম। আর নীলকণ্ঠ হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ এবং মাকালু নেপালের মাকালু, এইগুলো হচ্ছে পিরামিড চূড়া। তাহলে এই এক্সাম্পল দুটো মনে রাখবে। আর দেখো এই কড়ি বা সার্কের মধ্যে অনেক সময় হিমবাহ গলে গিয়ে হ্রদের সৃষ্টি হয়। এই যে হ্রদের সৃষ্টি, যখন হিমবাহ গলে যায় তখন তাকে বলা হয় কড়ি হ্রদ। এটাকে বলা হচ্ছে কড়ি হ্রদ। ওকে, এবার আমরা নেক্সট যে ভূমিরূপ সেটা দেখব। নেক্সট ভূমিরূপ হচ্ছে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী। তো দেখো কি হয়, দেখো হিমবাহ যে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যখন পার্বত্য অঞ্চলে বা উপর থেকে নিচের দিকে নামে তখন কি হয়, সেই উপত্যকাকে ক্ষয় করে, নিচের দিকেরটা ক্ষয় করে, নিম্ন ক্ষয় হয় এবং পার্শ্ব ক্ষয়ও করে। যখন যদি বরফের পরিমাণ বেশি থাকে, ধরো যদি বরফের পরিমাণ এই পাশের এই অঞ্চলগুলোতে যদি ধরো বরফ থাকে, ঠিক আছে, বরফের পরিমাণ যদি বেশি থাকে তাহলে নিম্ন ক্ষয় তো করছেই এবং পার্শ্ব ক্ষয়ও করছে, পাশের দিকেরটাও ক্ষয় করছে। নিম্ন ক্ষয় যেমন করছে, দেখো পাশের দিকেরটা এই দিকটা আসছে, তাহলে এই দিকটা পাশের দিকেটাও ক্ষয় হচ্ছে। তাহলে নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় দুটোই হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় দুটো হওয়ার ফলে হিমবাহের যে উপত্যকা সেটা ইউ আকৃতি তৈরি হচ্ছে। দেখো একটা ইউ আকৃতি তৈরি হচ্ছে, দেখো ইউ আকৃতি, নিচের দিকেটা গভীর আর পাশের দিকেটাও একটা পার্শ্ব ক্ষয়ের ফলে একটা ইউ আকৃতি তৈরি হচ্ছে, একে বলা হচ্ছে হিমদ্রোণী। তাহলে এই ইউ আকৃতির যে উপত্যকা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা। বোঝা গেল? ওকে, চলো এবার নেক্সট ভূমিরূপটা আমরা দেখি। তাহলে হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা বোঝা গেছে। আচ্ছা, এবার নেক্সট ভূমিরূপ হচ্ছে রসের মতানে। তো রসের মতানে কি, দেখো হিমবাহ ধরো এই শিলাটা বা পাথরটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার দেখো হিমবাহ এই অংশটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখানে যখন এই দিক দিয়ে যখন উঠছে তখন এই হিমবাহ দ্বারা ক্ষয় করছে। হিমবাহ যখন ধীরে ধীরে উপর দিকে উঠছে তখন কি হচ্ছে, এই শিলাটা ক্ষয় পাচ্ছে। তখন এই হিমবাহের যে ঘর্ষণ এবং হিমবাহের সঙ্গে নুড়ি পাথর এগুলো আছে, তো সেই নুড়ি কাঁকর পাথর এগুলোর এবং হিমবাহের ঘর্ষণের ফলে এই শিলাটা কি হচ্ছে, ক্ষয় পাচ্ছে। ঘর্ষণের ফলে কি হচ্ছে, এই শিলাটা ক্ষয় পাচ্ছে। ঘর্ষণের ফলে যে ক্ষয় পাচ্ছে সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তাহলে এইদিকে হচ্ছে অবঘর্ষ ক্ষয়, এইদিকে হচ্ছে কি, এইদিকে হচ্ছে অবঘর্ষ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, এদিকে হচ্ছে অবঘর্ষ ক্ষয়। আর যখন হিমবাহটা এইদিকে নামছে তখন কি হচ্ছে, হিমবাহটা তো এইদিকে যখন ধীরে ধীরে উঠছে, এদিকে কি হচ্ছে, খুব দ্রুত নেমে পড়ছে।
ঢালু এই দিকটা, তখন কি হচ্ছে হিমবাহের সঙ্গে থাকা এই নুড়ি পাথর এগুলোর আঘাতে এই শিলাটার মধ্যে এই শিলাটা ভেঙে যাচ্ছে, এই শিলাটা ভেঙে যাচ্ছে এবং এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, এই শিলাটা ভেঙে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। এই যে ক্ষয়কার্য এটাকে বলা হচ্ছে উৎপাটন, এটাকে বলা হচ্ছে উৎপাটন, 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 উৎপাটন ক্ষয়। তাহলে এইদিকে হচ্ছে অবঘর্ষ ক্ষয় আর এইদিকে হচ্ছে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়। তাহলে এই ফলে যে দিকটায় হিমবাহটা প্রবাহিত হচ্ছে সেদিকটা হচ্ছে মসৃণ সমান প্লেন তৈরি হচ্ছে, আর তার উল্টো দিকটায় উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে হচ্ছে এবড়ো খেবড়ো। এই যে ভূমিটা তৈরি হচ্ছে একে বলা হচ্ছে রসে মতানো। তাহলে কি হলো, হিমবাহের প্রবাহের দিকটায় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মসৃণ হচ্ছে, এদিকটা কি হচ্ছে মসৃণ হচ্ছে, মসৃণ হচ্ছে, প্লেন হচ্ছে। আর এই দিকটায় যখন হিমবাহ নিচের দিকে নামছে তখন হিমবাহের আঘাতে বা এই শিলা পাথর এসবের আঘাতে এইটা ভেঙে যাচ্ছে, এই পাথরের এই অংশগুলো ভেঙে যাচ্ছে, ফলে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে এইরকম ভূমিরূপটা, এই দিকটা হচ্ছে এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো। এই যে ভূমিরূপটা তৈরি হচ্ছে এইটাকে বলা হচ্ছে রসে মতানো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ঝুলন্ত উপত্যকা সম্পর্কে। তো দেখো হিমবাহের প্রবাহে এরকম দেখা যায় কি, দেখো অনেক সময় একটা মূল হিমবাহের সঙ্গে, এটা ধরো একটা মূল হিমবাহ, ঠিক আছে, এটা একটা মূল হিমবাহ প্রবাহিত হচ্ছে। এবার মূল হিমবাহের সঙ্গে অনেক উপহিমবাহ এসে মিলিত হয়, উপহিমবাহ মানে ছোট হিমবাহ এসে মিলিত হয়। এবার দেখো মূল হিমবাহটা বেশি ক্ষয় করে, মূল হিমবাহটা বেশি ক্ষয় করে, ফলে তার উপত্যকাটা অনেক নিচে থাকে। আর উপহিমবাহগুলো অপেক্ষাকৃত ছোট হয় তাই কম ক্ষয় করে, তার তার উপত্যকাটা অনেক উঁচুতে হয়, অনেক উপরে হয়। তো এবার যখন বরফ, যখন গ্রীষ্মকাল পড়ে তখন এই উপহিমবাহগুলো গলে যায়, কম বরফ থেকে গলে যায় তাড়াতাড়ি, এবং দূর থেকে দেখে মনে হয় যে উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। দূর থেকে দেখে মনে হয় উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তাহলে কি হলো আরেকবার বলি, প্রধান হিমবাহের সঙ্গে অনেক সময় অনেক উপহিমবাহগুলো এসে মিলিত হয়। প্রধান হিমবাহ বেশি ক্ষয়কার্য করে তাহলে তার উপত্যকাটা অনেক নিচে থাকে, আর উপহিমবাহগুলো ক্ষয়কার্য কম হয় সেটা অনেক উপরে থাকে। এবার যখন গ্রীষ্মকালে যখন জল উপহিমবাহগুলো যখন গলে যায় তখন দূর থেকে দেখে মনে হয় যে উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে, একেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। বোঝা গেল? ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কর্তিত স্পার। কর্তিত স্পার, দেখো হিমবাহ যখন পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন পর্বতের এই যে এবড়ো খেবড়ো অংশগুলো, এই যে এবড়ো খেবড়ো অংশগুলো দেখতে পাচ্ছ, এই এবড়ো খেবড়ো অংশগুলোর মধ্যে দিয়ে তো যাচ্ছে, এই এবড়ো খেবড়ো অংশগুলোকে বলা হচ্ছে স্পার। এই এবড়ো খেবড়ো অংশগুলোকে বলা হচ্ছে স্পার, বা এগুলোকে বলা হয় অবিক্ষিপ্তাংশ। স্পার বলা হয় বা অবিক্ষিপ্তাংশ, একে বলা হয় স্পার অথবা অবিক্ষিপ্তাংশ, 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 বা এর সহজ কথাই বলে এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো, অবিক্ষিপ্তাংশ বা এবড়ো খেবড়ো। তো এই যে অবিক্ষিপ্তাংশ বা এবড়ো খেবড়ো অংশগুলো আছে, হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, হিমবাহটা তো ধরো বরফের একটা স্তূপ, তো সেটা তো শক্ত, তো তখন কি করছে সে এবড়ো খেবড়ো অংশগুলোকে এঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হয় না, এবড়ো খেবড়ো অংশগুলোকে কেটে দিয়ে প্রবাহিত হয়, এবড়ো খেবড়ো অংশগুলোকে কেটে দিয়ে প্রবাহিত হয়, সামনের দিকে যা কিছু হয় কেটে দিয়ে প্রবাহিত হয়। এই জন্য একে বলা হচ্ছে কর্তিত স্পার। কর্তিত মানে কেটে বেরিয়ে যায়, এই যে কর্তিত, সেই জন্য এটাকে বলছি কর্তিত স্পার। এর ফলে কি হচ্ছে হিমবাহ উপত্যকাটা আরো চওড়া হচ্ছে, এইগুলোকে কি করবে যখন এইদিকে হিমবাহ আসবে তখন এগুলোকে কেটে দেবে, কেটে বেরিয়ে যাবে, তখন তাহলে কি হবে হিমবাহ উপত্যকাটা চওড়া হয়ে যাবে। তাহলে এইটা কি বলা হচ্ছে কর্তিত স্পার। আর স্পার মানে কি বললাম, স্পার মানে হচ্ছে অবিক্ষিপ্তাংশ বা এবড়ো খেবড়ো অংশ। বোঝা গেল? অবিক্ষিপ্তাংশ মানে হচ্ছে এবড়ো খেবড়ো অংশ, এই যে এইগুলো হচ্ছে এবড়ো খেবড়ো অংশ, দেখতে পাচ্ছ ছবিতে, এই দেখো এগুলো এবড়ো খেবড়ো অংশ, এগুলো এবড়ো খেবড়ো অংশ, তো এইগুলোকে কেটে বেরিয়ে যায়, তো এইটা এর ফলে উপত্যকাটা চওড়া হয়। আর এই যে ভূমিরূপটা তৈরি হচ্ছে এগুলো হচ্ছে কর্তিত স্পার। কর্তিত মানে কেটে সামনের দিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে?
ওকে, নেক্সট যে ভূমিরূপটা হয় সেটা হচ্ছে ক্র্যাক ও টেল। ক্র্যাক ও টেল। তো দেখো হিমবাহের প্রবাহের পথে কোনো শক্ত শিলার পিছনে, এই যে এটা হচ্ছে শক্ত শিলা, ঠিক আছে, শক্ত শিলার পিছনে যদি কোনো একটা নরম শিলা থাকে, নরম শিলা থাকে, এটাকে হিমবাহ এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, শক্ত শিলার পেছনে যদি কোনো একটা নরম শিলা থাকে, তাহলে হিমবাহ শক্ত শিলাটার জন্য শক্ত শিলাটা হিমবাহের ক্ষয়কার্যের থেকে নরম শিলাটাকে বাঁচিয়ে দেয়। শক্ত শিলাটা হিমবাহের ক্ষয়কার্যের থেকে নরম শিলাটাকে বাঁচিয়ে দেয়। এর ফলে এই শক্ত শিলার পিছনে নরম শিলাটা, শক্ত বা কঠিন শিলার পিছনে নরম শিলাটা লেজের মতো অবস্থান করে। এটা দেখো লেজের মতো অবস্থান করছে। এই যে লেজের মতো অবস্থান করছে এইটাকে বলা হচ্ছে ক্র্যাক। এই শক্তটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্র্যাক, আর নিচেরটাকে বলা হচ্ছে টেল, বা এটাকে বলা হয় টিলা বা পুচ্ছ। ক্র্যাকটাকে বলা হয় টিলা বা পুচ্ছ, এটাকে বাংলাতে টিলা বা টিলা ও পুচ্ছ বলা হয়। টিলা ও পুচ্ছ বলা হয়। টিলা ও পুচ্ছ বলা হয়। টিলা ও পুচ্ছ, বোঝা গেল? টিলা ও পুচ্ছ। তাহলে এই যে শক্ত শিলাটা নরম শিলাটাকে ক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে এই শক্ত শিলাটার পিছনে নরম শিলাটা কিভাবে অবস্থান করছে? লেজের মতো অবস্থান করছে। তাহলে শক্ত শিলাটা হচ্ছে ক্র্যাক বা টিলা, আর নরম শিলাটা হচ্ছে পুচ্ছ বা টেল। বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটা ভূমিরূপ যেটা হচ্ছে ফিয়র্ড। তো দেখো কি হয়, উচ্চ অক্ষাংশে দেখা যায়, মানে মেরু অঞ্চলের দিকে দেখা যায়। উচ্চ অক্ষাংশে যে পার্বতে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল দেখো উচ্চ অক্ষাংশে, এইটা দেখো সমুদ্র, ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। তো উচ্চ অক্ষাংশে সমুদ্রের উপকূলে, সমুদ্রের উপকূল মানে সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে পর্বত থেকে হিমবাহ নেমে আসে, পর্বতের থেকে হিমবাহ নেমে আসে এবং এই সমুদ্রে এসে মিশবে। এবার দেখো এই হিমবাহের ফলে যে ক্ষয়কার্য হয়, হিমবাহের ফলে যে ক্ষয়কার্য হয়, ফলে সমুদ্রের যে উপকূল সেটা ক্ষয়প্রাপ্ত হয়। সমুদ্রের উপকূলটা ক্ষয়প্রাপ্ত হয়, সমুদ্রের যে ধারের অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটা গভীর হয়ে যায়। সমুদ্রের উপকূলটা ক্ষয় পেয়ে গভীর হয়ে যায়, সমুদ্রের থেকেও গভীর হয়ে যায়, সমুদ্রের থেকেও ক্ষয় পেয়ে এটা গভীর হয়ে যায়। তাহলে এটা সমুদ্রের উপকূল, এই দিক থেকে হিমবাহটা আসছে, তাহলে এই ক্ষয় পেয়ে এটা সমুদ্রের ধরো উপকূলবর্তী, সমুদ্রের ধার, এটা সমুদ্র, এটা সমুদ্রের ধার, তাহলে এইখান থেকে আসছে ক্ষয় পেয়ে এটা আরো গভীর হয়ে যাচ্ছে, এটা আরো গভীর হয়ে যাচ্ছে। এইবার যখন বরফটা আর থাকছে না, বরফ যখন সরে যাচ্ছে, তখন কি হচ্ছে, সমুদ্রের জল এই হিমবাহের উপত্যকাটা এসে জমা হচ্ছে, সমুদ্রের জল এই উপত্যকাটা এসে জমা হচ্ছে। দেখো এখানে দেখো বরফ আছে, এখানে দেখো সব জমা হচ্ছে, ঠিক আছে। তো এই যে ভূমিরূপটা তৈরি হচ্ছে এইটাকে বলা হচ্ছে ফিওর্ড। তাহলে কি হচ্ছে আরেকবার বলি, উচ্চ অক্ষাংশে সমুদ্রের উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের উপত্যকার ক্ষয়কার্যের ফলে তার গভীরতা অনেক বেড়ে যায় এবং পরবর্তীকালে যখন বরফ সরে যায় তখন সমুদ্রের জল সেই উপত্যকায় এসে জমা হয়, সেইটাকেই বলা হচ্ছে ফিয়র্ড। বুঝা গেল? সেটাকেই বলা হচ্ছে ফিয়র্ড। যেমন উদাহরণ দেখো, নরওয়ের সোজনে ফিয়র্ড, নরওয়ের সোজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড। নরওয়ের সোজনে ফিয়র্ড, নরওয়ের সোজনে ফিয়র্ড, সোজনে, সোজনে ডাটা হয় সেই সোজনে ফিয়র্ড। তো নরওয়ের সোজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড। তো তোমরা এই এক্সাম্পলগুলো একটু নোটস করে নিও এবং এক্সাম্পলগুলো ভালো করে মুখস্থ করো। তাহলে নরওয়ের সোজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড, তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? যে ধরো সমুদ্র, সমুদ্রের ধারে সমুদ্রের তীর বা সমুদ্রের উপকূল, আর এই দিক থেকে একটা পর্বতের উপর থেকে একটা, পর্বতের উপর থেকে একটা হিমবাহ নামছে, পর্বতের উপর থেকে একটা হিমবাহ নামছে। এবার হিমবাহটা নামতে নামতে হিমবাহের নিচের ওই সমুদ্রের উপকূলের মধ্যে দিয়ে আসছে, সমুদ্রের উপকূল দিয়ে সমুদ্রে মিশবে। তো সেই উপকূল অঞ্চলটাকে ক্ষয় করে অনেক গভীর করে ফেলে, অনেকটা গভীর করে ফেলে, সমুদ্রের থেকেও ওটা আরো নিচু হয়ে যায়, আরো গভীর হয়ে যায়। এবার যখন হিমবাহ সরে যায়, গ্রীষ্মকালের দিকে যখন হিমবাহ সরে যায়, যখন বরফ গলে যায়, তখন কি হয়, সমুদ্রের জল সেই উপত্যকাটাতে এসে জমা হয় এবং এইটাকেই বলা হচ্ছে ফিয়র্ড। বোঝা গেল? ওকে, এবার আমরা হিমবাহের অবক্ষেপণ, অবক্ষেপণ মানে সঞ্চয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব।
ক্ষয় করা পদার্থগুলো গিয়ে তো কোথাও না কোথাও জমা করবে, সঞ্চয় করবে, তো সেই সঞ্চয়ের ফলে কি ভূমিরূপ তৈরি হবে সেটা আমরা দেখবো। তাহলে হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওকে, ধরে নাও এটা একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে। ওকে, এবার এই হিমবাহটা প্রবাহিত হওয়ার সময় হিমবাহর সঙ্গে যে সমস্ত নুড়ি, কাদা, পলি, বালি এগুলো থাকে, হিমবাহের সঙ্গে এগুলো থাকে, নুড়ি, কাঁকড়, পলি, বালি, কাদা এগুলো থাকে। তো সেগুলো কি হয়, হিমবাহ প্রবাহের সময় হিমবাহ প্রবাহের দুই পাশে, কখনো দুই পাশে নিচের অংশে আবার সামনের দিকে কি হয়, সেগুলো সঞ্চিত হয়, জমা হয়। হিমবাহ যখন প্রবাহিত হয় সেই উপত্যকার দুই পাশে, নিচের অংশে, তলদেশে, সামনের দিকে সেগুলো সঞ্চিত হয় এবং একটা রেখার মতো সৃষ্টি করে। এইগুলো কি বলা হচ্ছে, হিমগ্রাব রেখা। এগুলো কি বলা হচ্ছে, গ্রাব রেখা। তাহলে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন হিমবাহের প্রবাহ পথের দুই পাশে, নিচের অংশে, সামনের দিকে এগুলো সঞ্চিত হয়। এই পদার্থগুলো নুড়ি, পলি, বালি, কাদা এগুলো সঞ্চিত হয়ে সৃষ্টি করে গ্রাব রেখা। বোঝা গেল? এবার দেখো গ্রাব রেখা কত রকমের হতে পারে। দেখো দেখো হিমবাহের দুই পাশে যদি করে তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে পার্শ্ব গ্রাব রেখা, তাকে বলা হবে পার্শ্ব গ্রাব রেখা, তাকে বলা হবে পার্শ্ব গ্রাব রেখা, পার্শ্ব গ্রাব রেখা, পার্শ্ব গ্রাব রেখা। যদি হিমবাহের তলদেশে করে, নিচের অংশে করে, তাহলে তাকে বলা হবে ভূমি গ্রাব রেখা। নিচের দিকে করছে ভূমি গ্রাব রেখা, ভূমি গ্রাব রেখা। ঠিক আছে, যদি সামনের দিকে করে তাহলে তাকে বলা হবে প্রান্ত গ্রাব রেখা, প্রান্ত গ্রাব রেখা। ঠিক আছে, তাহলে পাশে করলে পার্শ্ব গ্রাব রেখা, নিচের দিকে করলে ভূমি গ্রাব রেখা, সামনের দিকে করলে প্রান্ত গ্রাব রেখা। আর যদি এরপরে দেখো দুটো, এবার যদি ধরো দুদিক থেকে দুটো হিমবাহ প্রবাহিত হয়, এই দেখো এইটা একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাহলে দেখো এই একটা হিমবাহ আর এই একটা হিমবাহ, ঠিক আছে, এই একটা হিমবাহ আর এই একটা হিমবাহ, এই দুটো হিমবাহর এই যে মধ্যখানে যে সঞ্চয়টা হবে, দুটো হিমবাহের মধ্যখানে যে সঞ্চয়টা হবে, এই যে দুটো হিমবাহের এই দিক থেকে একটা সঞ্চয় হচ্ছে, এই দিক থেকে একটা সঞ্চয় হচ্ছে, তাহলে এই মধ্যখানে যে সঞ্চয়টা হবে সেইটাকে বলা হবে মধ্য গ্রাব রেখা, মধ্য গ্রাব রেখা, মধ্য গ্রাব রেখা। বোঝা গেল? তাহলে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তার দুই পাশে, নিচে, সামনের অংশে সে তার পলি, বালি, কাদা এগুলো সঞ্চিত করছে, জমা করছে এবং সৃষ্টি হচ্ছে গ্রাব রেখা। এবার গ্রাব রেখা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। পাশে হলে পার্শ্ব গ্রাব রেখা, নিচের দিকে হলে ভূমি গ্রাব রেখা, সামনের দিকে হলে প্রান্ত গ্রাব রেখা। দুটো হিমবাহ যখন মধ্যের অংশে সঞ্চিত করছে তখন তাকে বলা হচ্ছে মধ্য গ্রাব রেখা। বোঝা গেল? ওকে, এরপর দেখো ড্রামলিং, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয় কার্যের ফলে এই দুটোই হয়, একটা হচ্ছে গ্রাব রেক, ড্রামলিং। তো দেখো হিমবাহের যখন প্রবাহিত হয় তখন হিমবাহের পাদদেশে, হিমবাহ এই পর্বতের পাদদেশে হিমবাহ সেই নুড়ি, পলি, বালি, কাদা এগুলোকে সব সঞ্চিত করে এবং সঞ্চিত করে এইরকম ছোট ছোট চামচের যে পিছনের দিকেরটা হয় সেই রকম ভূমিরূপ তৈরি করে, চামচের পিছনের দিকেরটার মতো উঁচু উঁচু ভূমিরূপ তৈরি করে। এইগুলোকে বলা হচ্ছে ড্রামলিং। তাহলে পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে চামচের যে উল্টানো চামচের মতো একটা ভূমিরূপ সৃষ্টি করে, একে বলা হচ্ছে ড্রামলিং। আর অনেকগুলো ড্রামলিং যখন পাশাপাশি থাকে, দেখো অনেকগুলো ড্রামলিং যখন পাশাপাশি আছে তখন মনে হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি, ডিম ভর্তি ঝুড়ি মনে হচ্ছে, এটাকে মনে হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি। অনেকগুলো যখন ড্রামলিং পাশাপাশি থাকে তখন তাকে বলা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি। তাকে কি বলা হচ্ছে, অনেকগুলো ড্রামলিং যদি পাশাপাশি থাকে তাকে কি বলা হচ্ছে, অনেকগুলো ড্রামলিং যদি পাশাপাশি থাকে তাকে কি বলা হচ্ছে, অনেকগুলো ড্রামলিং যদি থাকে
অনেকগুলি ড্রামলিন যদি থাকে, অনেকগুলি ড্রামলিন পাশাপাশি থাকলে তাকে কি বলা হচ্ছে? ডিম ভর্তি ঝুড়ি। ডিম ভর্তি ঝুড়ি, একে বলা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি। আচ্ছা, আর ইংরেজি থেকে বলা হচ্ছে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। বাস্কেট অফ এগস টোপোগ্রাফি, একে ইংরেজিতে বলা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অফ এগস টোপোগ্রাফি বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ড্রামলিন, বোঝা গেল? তাহলে মনে রাখবে বাস্কেট অফ এগ টোপোগ্রাফিসটাও কোনো 2 নম্বরের কোশ্চেনে দিয়ে দিতে পারে, তাহলে এটাও মনে রাখবে তোমরা যে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি কি, অনেকগুলো ড্রামলিন যখন পাশাপাশি থাকে তখন সেটা দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো হয়, যাকে বলা হয় বাস্কেট অফ এগস টোপোগ্রাফি। ওকে, আচ্ছা এবার দেখো হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো দেখো কি হয়, হিমবাহ যখন পর্বতের উপর থেকে নামে, ধীরে ধীরে যখন নিচের দিকে নামে, নিচের দিকে কি হয়, তাপমাত্রা কমে যায়, বেড়ে যায়। উপরের দিকে যতটা ঠান্ডা থাকে, নিচের দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে। পর্বতের নিচের দিকে তাপমাত্রা বেশি থাকে, ফলে নিচের দিকে আস্তে আস্তে হিমবাহ গলতে শুরু করে। এবার গলতে গলতে একসময় হিমবাহ জলে পরিণত হয়। এবার হিমবাহর সঙ্গে বয়ে নিয়ে আসা যে সমস্ত নুড়ি পাথর পলি বালি কাদা, সেগুলো আবার জল বেশ কিছু দূর বয়ে নিয়ে যায়, এবং হিমবাহ এবং এই যে পরবর্তীকালে সেটা গলে জলে পরিণত হলো, এই দুইয়ের মিলিত কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, সঞ্চয়ের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। তো সেটা আমরা আলোচনা করবো। তাই কি বোঝা গেল, হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নামছে নামছে নামছে, নিচের দিকে এসে হিমবাহ তাপমাত্রা বেড়ে গেল, হিমবাহ গলতে শুরু করলো, গলে জলে পরিণত। তারপরে হিমবাহের সঙ্গে প্রবাহিত সেই সব পদার্থ নুড়ি পলি বালি কাদা জল কিছু দূর প্রবাহিত করে নিয়ে গেল, সেটা আবার কোথাও গিয়ে সঞ্চিত হলো, সেই সঞ্চিত হয়ে সৃষ্টি হলো যে সমস্ত ভূমিরূপ, সেগুলি এখানে আলোচনা করা হবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো চলো দেখি। তো দেখো, হিমবাহ আর জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো হিমবাহ প্রবাহিত হচ্ছে, উপরের দিকে থেকে আসছে। এবার দেখো পর্বতের পাদদেশে নিচের দিকের অংশে এসে দেখো হিমবাহ গলে গেছে, দেখো এগুলো জলে পরিণত হয়েছে। এবার হিমবাহ যে সমস্ত নুড়ি কাকড় পলি বালি কাদা বয়ে নিয়ে এসছে, সেগুলো সঞ্চয় করে, বিভিন্নভাবে সঞ্চয় করে, এবং বিভিন্নভাবে সঞ্চয় করার ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। তো দেখো সেইগুলো জমে যদি এরকম ত্রিভুজের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, সেই হিমবাহ বাহিত পলি বালি কাদা কাকড় এগুলো জলধারার সাথে সঞ্চিত হয়ে, জলধারার মাধ্যমে সঞ্চিত হয়ে যদি এরকম ত্রিভুজ আকৃতির স্তরে স্তরে সঞ্চিত হয়ে যদি এরকম ত্রিভুজ আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, ত্রিভুজ আকৃতির বা বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বলা হয় কেম। তাকে বলা হয় কেম। তাহলে এটা হচ্ছে কেম, এটা হচ্ছে কেম। তাহলে এই যে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যদি এরকম নুড়ি পলি বালি কাদা এগুলো স্তরে স্তরে সজ্জিত হয়ে ত্রিভুজ আকৃতি বা বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কেম। ত্রিভুজ আকৃতি বা বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কেম। এবার দেখো নেক্সট, পর্বতের পাদদেশে হিমবাহ গলা জলে বাহিত নুড়ি পলি বালি কাদা সঞ্চিত হয়ে যদি এইরকম আঁকা বাঁকা শৈলশিরার মতো সৃষ্টি হয়। শৈলশিরা মানে একটু উঁচু একটা ভূমিরূপ, আঁকা বাঁকা শৈলশিরা মানে ছোট ছোট পাহাড়ের মতো, শৈলশিরার মতো সৃষ্টি হয়, আঁকা বাঁকা শৈলশিরার মতো সৃষ্টি হয়, উঁচু শৈলশিরা মানে উঁচু নিচু ঢেউ খেলার একটা ভূমিরূপ, শৈলশিরার সৃষ্টি হয়, তাকে বলা হয় এসকার্ট। কি বলা হয়? এসকার্ট। তাহলে পর্বতের পাদদেশে, পর্বতের নিচের অংশে হিমবাহ বাহিত জলে, হিমবাহ গলা জলে এরকম জল, হিমবাহ গলা জলে বাহিত নুড়ি পলি বালি কাদা সঞ্চিত হয়ে, আঁকা বাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ তৈরি হয়, তাহলে আঁকা বাঁকা
আঁকা বাঁকা শৈলশিরা। আর এটা কি রকম? এটা হচ্ছে বদ্বীপের মতো, বদ্বীপের মতো আঁকা বাঁকা শৈলশিরার মতো যদি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে এস্কার। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা পরবর্তী ভূমিরূপটা দেখব, হিমবাহ জলধারার মিলিত কার্যে। তো দেখো, পর্বতের পাদদেশে হিমবাহ গলা জলে বাহিত বিভিন্ন রকম নুড়ি, পলি, বালি, কাদা ইত্যাদি পর্বতের পাদদেশে বিভিন্ন নিচু অংশগুলো ভরাট হয়ে, সেগুলো সঞ্চিত হয়ে, নুড়ি, পলি, বালি, কাদা এগুলো সঞ্চিত হয়ে পর্বতের নিচু অংশগুলো ভরাট হয়ে কি হয়, একটা সমভূমি সৃষ্টি করে। দেখো এগুলো, দেখো সমভূমি সৃষ্টি করেছে, পর্বতের নিচু অংশগুলো ভরাট হয়ে বিভিন্ন সমভূমি সৃষ্টি করছে। তাহলে হিমবাহ গলা জলে পর্বতের পাদদেশে নিচু অংশগুলো নুড়ি, পলি, বালি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে সেগুলো ভরাট হয়ে সমভূমির সৃষ্টি হচ্ছে। একে বলা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। এইগুলোকে সব বলা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। বহিঃবিধৌত সমভূমি, বোঝা গেল? এগুলোকে বলা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। মানে এই পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পলি, বালি, কাদা এগুলো সব সঞ্চিত হয়ে নিচু অংশগুলো ভরাট হচ্ছে, সেই ভরাট হয়ে সৃষ্টি হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। ওকে, এবার পরবর্তীতে দেখো, এই বহিঃবিধৌত সমভূমির মধ্যে অনেক সময় এই পর্বতের মধ্যে থাকা বিভিন্ন বরফের টুকরো এসে সঞ্চিত হয়, ঠিক আছে? এবার এই বরফের টুকরো এসে সঞ্চিত হয়, তাহলে সেটা বরফটা ধরো শক্ত, তাহলে এই কাদার মধ্যে, পলি, বালি, কাদার মধ্যে বরফটা ধরো এসে চেপে বসে যাচ্ছে। এবার পরবর্তীকালে সেই বরফটা যখন গলে যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে, বরফটা গলে গেলে তখন সেখানে একটা হ্রদের সৃষ্টি হচ্ছে, একটা জলাশয়ের সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা একটা হ্রদের সৃষ্টি হচ্ছে, ঠিক এরকম সেই জায়গাটা হ্রদের সৃষ্টি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কেটেল হ্রদ। তাহলে কি হচ্ছে, হিমবাহের সঙ্গে যে সমস্ত পলি, বালি, কাদা বা ওই হিমবাহ গলে যে হিমবাহ গলা জলে প্রবাহিত নুড়ি, পলি, বালি, কাদার সঙ্গে বরফের টুকরো থাকছে, বিশাল বড় বড় বরফের টুকরো হয় সেগুলো, তো সেগুলো এসে ওই কাদার মধ্যে জমা হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে যখন সেটা গলে যাচ্ছে তখন সেই জায়গাটা একটা খাতের সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা খালের সৃষ্টি হচ্ছে, সেখানে জল সেই বরফের গলে গিয়ে সেই জলটা সেখানে থেকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কেটেল হ্রদ। বোঝা গেল? তো দেখো এই কেটেলের মধ্যে পরবর্তীকালে আবার এই হিমবাহ গলা জলে আবার পলি সঞ্চিত হবে, এর মধ্যে আবার পলি সঞ্চিত হয়। তো এই সঞ্চিত পলিকে বলা হয়, এই কেটেলের মধ্যে সঞ্চিত হওয়া পলিকে বলা হয়, কেটেলে সঞ্চিত পলিকে বলা হয় ভার্ব। কি বলা হয়? ভার্ব। কেটেলের মধ্যে সঞ্চিত পলিকে বলা হয় ভার্ব। আর এই যে উচ্চ অংশটা তৈরি হয়, এই উচ্চ অংশটাকে বলা হয়, উচ্চ অংশকে কেটেলের বলা হয় নভ। ঠিক আছে, উচ্চ অংশকে বলা হয় নভ। তাহলে কেটেলের মধ্যে পলি সঞ্চিত হলে তাকে বলা হবে ভার্ব, আর কেটেলের উচ্চ অংশকে বলা হবে নভ। বোঝা গেল? তাহলে হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে এগুলো সৃষ্টি হয়। যেটা হচ্ছে ত্রিকোণাকার বদ্বীপ সঞ্চয়ের ফলে হিমবাহ গলা জলে বিভিন্ন নুড়ি, পলি, বালি, কাদা সঞ্চিত হয়, ত্রিকোণাকার বদ্বীপের মতো সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেম। তারপরে শৈলশিরার মতো সৃষ্টি হলে তাকে বলা হচ্ছে এস্কার, আঁকাবাঁকা শৈলশিরা এস্কার।
তারপরে নিচু অংশগুলো বিভিন্ন পলি বালি কাদাতে ভরাট হয়ে গিয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বহির্বিধৌত সমভূমি। বহির্বিধৌত সমভূমির মধ্যেই বরফের টুকরো বা বরফের ছাই শক্তভাবে বসে গিয়ে বা জমা হয়ে পরবর্তীকালে সেটা গলে গিয়ে যে হ্রদের সৃষ্টি করে সেটা হচ্ছে কেটেল হ্রদ। কেটেল হ্রদের মধ্যে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হচ্ছে ভার, আর এর উচ্চ অংশটাকে, ওই কেটেলের মধ্যে উচ্চ অংশটাকে বলা হচ্ছে নব। বোঝা গেল? তাহলে এই হচ্ছে হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ। ওকে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, কতটা বুঝতে পারলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে ज्ञान बढ़े। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।